পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। আজকের আমাদের বিশেষ নিবেদন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক ও কাপালিক। তারানাথের ভূমিকায় ও কথকের ভূমিকায় আমি অত্রি, কাপালিকের ভূমিকায় অর্ক, সাধিকার ভূমিকায় মনীষা, কিশোরীর ভূমিকায় পর্বত, অন্যান্য চরিত্রে সুপ্রতিম ও মেঘনা। শুরু হচ্ছে আজকের আমাদের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিক ও কাপালিক। দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, ঝোড়ো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। কিন্তু দু একখানা ওই বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে চেয়ে এনে পরে পড়ব বলে জমিয়ে রেখেছিলাম ঠিকই, এখন সেগুলো উল্টো পাল্টে দেখলাম বাতলার দিনে মেজাজের সাথে ঠিক খাপ খাচ্ছে না। কি যে করা যায়? স্ত্রীর সাথে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাতলার দিনে ওই খোলা জানালার ধারে স্ত্রীকে নিয়ে আর খাব্য চলে না মশাই। যতই নিষ্ঠুর শোনা, কথাটা কিন্তু একদম সত্য। মহাকালের নির্মমতা আর অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি, ঠিক সেই সময় দরজায় কড়াঘাত। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সে। ভেতরে ঢুকে কাদামাখা রবারের পামসু ছাড়তে ছাড়তে সে হেসে বলল, আরে এই বর্ষার দিনে বাড়িতে বসে করছো কি? যে অশ্ব নেই তার তৃণ সংগ্রহ করছিলাম। খুব ভালো হয়েছে তুমি এসেছ, একেবারে উপযুক্ত দিন, তাই না? কিশোরী বলল, এই আর বসে কাজ নেই, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা জামাটা যাও গলিয়ে নাও। চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি একটু ঘুরে আসি। আর কিছু হোক না হোক, এই দু একটা আজব গল্প তো শোনা যাবে। এই এমন দিনেই তো এমন উৎকট গল্প জমে, বলো। তারানাথের কথা আমার যে কেন আগে মনে পড়েনি তা ভাবলে অবাক লাগে। বললাম, ভাইয়া তুমি একটু বসো, বুঝলে, ধুতিটা বদলে আসছি। পথে বেরিয়ে বললাম, বুঝলে, ওই ট্রামে উঠে আর কাজ নেই, একে মাসের শেষ, সেই 8 পয়সা দিয়ে বরং না হয় সিগারেট কেনা যাবে, ছাড়ো, হেঁটে মেরে দিন, চলো না, এইটুকুনি তো। কিশোরীরও মাসের শেষ, 8 পয়সার ওই পাসিং শো কিনে হাঁটতে হাঁটতে দুজনে মটলেন তারানাথের বাড়ি হাজির হলাম। দরজা খুলে দিল তারানাথের মেয়ে চারি। আমাদের দেখেই বলল, কাকাবাবু, আজ আমার লেসের ডিজাইনটা আনতে ভোলেননি তো? রোজ রোজই আপনি ভুলে যান। আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। বের করে হাতে দিতে চারি হাসি মুখে বাড়ির ভেতরে যেতে যেতে বলল, আপনারা বসুন, বাবাকে ডাকি। আমরা এসেছি এই খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে আরও এমন একনিষ্ঠ শ্রোতা আর ভক্ত তার জোটেনি। তক্তপোষে বসতে বসতে তারানাথ বলল, তারপর হঠাৎ যে কিছু না বলেই ভালো লাগছিল না বাড়িতে বসে, তাই ওই আড্ডা দিতে চলে এলাম আর কি। 2-1খানা ওই গল্প টল্প হবে নাকি? তারানাথ স্পষ্টতই খুশি হয়ে বলল, জমিয়ে বসো, আগে কি খাবে বলো? চারি, ও মা চারি,
এদিকে শোন দেখি একবার। চারি এসে দাঁড়াতে তারানাথ বলল, যা দেখি চট করে তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, পরে না হয় চাটা দিস, বুঝলি মা? তারপর আমাদের দিকে ফিরে বললেন, আজ কি গল্প শোনার আশায়? তোমরা তো এইসব বিশ্বাস করো না। ঠিক এই মুহূর্তে কিশোরী বলল, ও অমনি বলে বসলেন বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করব তাহলে এই বাদলার দিনে এতখানি পথ ঠিকই কেন আসবো? সে তো গল্প শোনার লোভে নাস্তিক আর অবিশ্বাসীরা এই অলৌকিক গল্পের ভালো শ্রোতা হয়। আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু দেখালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে ওই শূন্যে হাত নেড়ে সন্দেশ বা রসগোল্লা না, নাকি ওই জলকে মন্ত্র করে শরবত করে দেওয়া? তা তোমাকে তো একদিন আমি বলেইছি, ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি। ভেলকি করা গুরুর বারণ ছিল, তবে করিনি কি? করেছি। কম বয়সে ভক্তদের অবাক করার জন্য ওই 2 পয়সা রোজগারের ফিরকি হিসাবের জন্য করেছি। বাকি শক্তিও তাতেই গেল। ওতে কিছু নেই বাবু। আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। ঠিক এই সময় আবারও কিশোরী বলল, এই সাধুরা যে চোখ বুজে দেখতে পান ত্রিভুবন ত্রিকাল সামনে থেকে, কি হচ্ছে বিলেতে, এইসব কি বিশ্বাসযোগ্য নাকি? তারানাথ জোর দিয়ে বলল, নিশ্চয়। সৎ গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও তা পারবে। যেমন 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 ধরো, শুদ্ধ মৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ড কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তি তিথিতে শ্মশানে গর্ত করে তাদের সেই মুন্ড নিক্ষেপ করতে হবে। পরে গভীর রাতে সেই গর্তের ওপর পদ্মাসনে বসে মাথার উপর মরা তার কাকের বাঁদিকের টানা রেখে 1,00,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও জ্ঞানী হতে পারবে। বীজ মন্ত্রটা কি? সেটি যে বলা যাবে না। তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার বীজ মন্ত্র বলা নিষেধ। বীজ মন্ত্রই আসল কিনা। চারি ঘরের দরজা খুলে ভিতরে এলো। চারি তেলে জপজপে করে মুড়ি মেখে নিয়ে এসেছে। খেতে খেতে বললাম, আপনি আপনি কখনো সত্যিকারের কাপালিক টাকালিক দেখেছেন নাকি? কিশোরী এরই ফাঁকে জিজ্ঞাসা করলো, এই তান্ত্রিক আর কাপালিকের মধ্যে পার্থক্য আছে নাকি কিছু? পার্থক্য আছে বই কি, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন। জেনেও তোমাদের বিশেষ কোনো কাজ নেই। হ্যাঁ, তবে কাপালিক দেখেছে কিছু, কিন্তু একবারে স্মৃতি কখনো ভুলতে পারবো না। তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেলেন। বললাম, বলুন না গল্পটা, শুনতে বেশ লাগবে কিন্তু।
বলছি এখন তোমরা খেয়ে নাও আগে। সে এক ভয়াবহ কাহিনী, অনেকদিন বাদে মনে পড়ে গেল। এখনো মনে হলে গায়ে কাঁটা দেয়। এই ঘটনা কি ওই মধুসুন্দরী দেবীর আবির্ভাবের আগে? বটেই, আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকের ঘটনা এটা। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। চা এনেছিস মা? এইখানটায় রাখ। নাও চা নাও। আমরা চায়ে চুমুক দিলাম। তারানাথ গল্প বলতে এইবার আরম্ভ করলো। আমার বয়স তখন 22 বা 23 হবে। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় এক বিচিত্র দর্শনধারী সাধিকা এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে। মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামে অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল এইসব দিয়ে আসত। বৌজিয়েরা বায়না করত মাধুরী তাবিজের জন্য, কিন্তু সাধিকা কখনো কাউকে দেয়নি। অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টা করেনি কোনোদিন। কেউ যদি বেশি বিরক্ত করত তখন বলতো, আমি কিছু জানি নে মা, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি যদি কেউ পা ধরাধরি করতো তখন বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ার জন্য এই সাধিকার উপর আমার কেমন যেন একটা কৌতূহল জন্মালো। গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানা রকমের লোক এসে নানা রকম বায়না করছে সাধিকার কাছে। সবাইকে হেসে বিদায় করছে। এইসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সেই সাধিকা কেবল রয়েছি বটতলায়। পাশ থেকে একখানা চেলা কাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এগিয়ে এসে বস। আমি তার সামনে ধুনির পাশে গিয়ে বসলাম। ধুনির আলোয় সাধিকা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে, তাই না? আমি বেশ কিছুক্ষণ কিছু না বলেই চুপ রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধিকা একটু চুপ করে বসে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, কিন্তু অস্পষ্ট। তার অর্থ কিছু দূর গিয়ে তারপর আবার ফিরে আসতে হবে। এই চিহ্ন না দেখতে পেলে আমি তোকে এত কথা বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি বেশ উৎসুক হয়ে উঠলাম। বললাম, আর কি কি দেখতে পাচ্ছেন?
আর যা দেখতে পাচ্ছি তা কিন্তু খুব ভালো নয়। তা কি রকম? বছরখানেকের ভেতরে তোর খুব বড় বিপদ। ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে, নইলে প্রাণ সংশয় হতে পারত। কি রকম বিপদ মা? কিছু বলবেন না, তাহলে তার থেকে বাঁচবো কি করে মা? তা আমিও ঠিক ধরতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম। তুই এসে বসবার পর থেকেই আমার মনের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পিছনে একটা অন্ধকারের স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চুমকি পিছনে তাকাতেই সাধিকা হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। 1 বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বুঝছেন? আগে বা পরে তাও তো হতে পারে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বোধহয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধিকার কথা শুনে একটু গা শিরশির করছিল। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে, তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা ধুনিতে পটপট করে কাঠের কাঠ কোপড়াবার শব্দ হচ্ছে। সাধিকার আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। এরই মধ্যে সাধিকা বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনো দিন কখনো বিপদ আসছে বলে মনে হয় বা কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি। যতই বিপদ আসুক, প্রাণটা বেঁচে যাবে। কি প্রক্রিয়া মা? নে, ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্রবন্ধন। এটা শিখতে আমার বেশিক্ষণ সময় লাগলো না। বললাম, বিপদ যে এসেছে তা বুঝবো কি করে? তুই ঠিকই বুঝতে পারবি। তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে বললাম না? সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠবে। আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। আমি তো এত কিছু পারি না মা। আজ থেকে তোকে কিছু শক্তি দিলাম। যা, ভালো মন্দ যাই আসুক, তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জড়ো করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন। আমি দীক্ষা নেব আপনার কাছে। সাধিকা ব্রু কুচকে বলল, ওসব হবে টবে না। আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, কেটে পড়। মা আবার কবে আপনার দর্শন পাবো? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে, তাহলে তোকে সাবধান করে দেব। তারপরেই একটা হাত পোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা যা যা, এখান থেকে যা। বাড়ি ফিরে এলাম। পরের দিনই সেই সাধিকার আস্তানা ভেঙে কোথায় চলে গেল কে জানে। পরদিন বিকালে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো হাত পোড়া কাঠ পড়ে আছে। মা
মাসখানেক কাটলো, কিছুতেই যেন আর ভালো লাগে না। কেবলই বাড়ি থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে আমায়। কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা ভব ঘুরেমি পেয়ে বসলো আমাকে। আর কিছুদিন এইভাবে কাটবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরেই নিয়ে যাবে বাড়িতে। এই জন্য সারাদিনই প্রায় হাঁটতাম, যতটা দূরে গিয়ে পড়া যায় আর কি। রাত্রিতে আশ্রয় নিতাম কোনো গৃহস্থের বাড়িতে। তখনকার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ। অতিথিকে যত্ন করতে সে যুগের লোক ত্রুটি করতো না। এরই ফাঁকে হঠাৎ গল্পটাকে থামিয়ে দিয়ে কিশোরী জিজ্ঞাসা করলো, এই এই তখন জিনিসপত্রের দাম কেমন ছিল? গ্রামের দিকে বেশিরভাগ জিনিসই কিনে খেতে হতো না, সবই তো গ্রামে উৎপন্ন হয়। তবে হ্যাঁ, মনে আছে একবার আমি আর আমার বন্ধু হরমোহন মাংস খাওয়ার শখ হওয়ায় পাশের গ্রাম থেকে 10 আনা দিয়ে একটা পাঁঠা কিনে এনে রান্না করে খেয়েছিলাম। তাও হরমোহন বারবার বলছিল আমরা ঠকেছি বই কি, আর একটু দরাদরি করলে 8 আনার ভেতরেই হয়ে যেত। কি বলছেন ঠাকুরমশাই? 10 আনায় আস্ত একটা পাঁঠা দিল? বটেই, সেসব সস্তা গন্ডার বাজার তোমরা কল্পনাও করতে পারবে না। দুজনে মিলে গোটা পাঁঠাটাই খেয়ে ফেললাম। গ্রামের ছেলে, আমাদের খিদেও ছিল আর অম্বলের ব্যামতেও ভুগতাম না হে। আমার খাওয়ার কথা আর কি শুনেছ? কিশোরী বলল, এই যেই গল্পটা হচ্ছিল সেটাই হোক। তারানাথ মুখে পান পুড়ে দিয়ে আবারও গল্প বলা শুরু করলো। এভাবে একদিন ঘুরে বেরিয়ে বিরক্ত ধরে গেল। রোজ রোজ অকারণে পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দেওয়া ভালো ভালো খাবার খাওয়া। শুধু খাওয়ারের জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল হে? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যেবেলা এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় জনবসতি বলতে কিচ্ছু নেই, একটু ছাড়া ছাড়া বাড়ি ঘর, আম জাম বাঁশ বাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে ওই পাকা বাড়িটারই ভেব না, পুরো চালের 8-10 খানা ঘর, মাঝখানের উঠোনকে ঘিরে রেখেছে। যাকে বলে বিরাট উঠোন। উঠোনে ধানের গোলা, একপাশে ওই গোয়ালে ওখানে গরু বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শঙ্কতে ফুঁ দেওয়ার আওয়াজ পেলাম। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে।
উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন একজন ওই কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, এই কে রে, কি চাই? তা আমি বললাম, আমি বিদেশি লোক, রাত্রিরে একটু থাকার জায়গা হবে কি? আপনি? আমি ব্রাহ্মণ। লোকটা আসন আসন করে ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম হলো মাধব ঘোষ। সেই এই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় ওই 50 বিঘের মতো, বুঝলে। তা মাধব লোকটি বেশ ভালো, আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে, বসে গল্প করে, আর একটু বাদে বাদে হোঁকোটাকে এগিয়ে দিয়ে বলে, ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, তা ওই আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর, তাই না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? কি যে বলেন, আগে ও কথা বলবেন না। ব্রাহ্মণ দেবতার হাঁড়িতে 2টি চাল দিতে পেরেছি, সে তো আমার সৌভাগ্য। তবে কথা কি জানেন, সব অতিথি তো আর সমান হয় না। এই তো দিন 7 আগে আমাদের বাড়িতে সে এক কি কাণ্ড মশাই। ধোয়া সুগন্ধি আতপ চাল হাঁড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন, কি হয়েছিল? চুরি টুরি নাকি? তাহলে বরং আরও ভালো ছিল। শুনুন না কাণ্ডটা। এই ঠিক সে গেল সোমবার এর বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বলে, তোমাদের ওখানে থাকবো। আমার সাদা মনে কাদা নেই, তাই বললাম থাকুন। গোয়াল ঘরে রান্নার ব্যবস্থা করে দিলাম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গাছা, দেখে কিছু বুঝবার উপায় নেই। নিঃশেষিত কলকেটি উপর করে দামাকের গুল ঝেড়ে কলকেটি একপাশে রেখে মাধব বলল, সে রাত্রিতে কিছু হলো না। পরের দিন সকালে সন্ন্যাসী চলে যাওয়ার সময় আমাকে বলল, কাল যে মেয়েটি রান্নার জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল, সে তোমার কে হয়? এ আর কি, আমার মেয়ে। কেন বলুন তো? তা তারপর? আর কি বলবো আপনাকে বলুন তো? সে যা বলল তা শুনে তো নিমেষে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। বলে কি, তোমার ওই মেয়েটিকে আমাকে দাও, আমি ভৈরবী করব। ওর শরীরে ভৈরবীর চিহ্ন আছে। তা আমি অবাক হয়ে বললাম, তারপর? তারপর আর কি, আমার চেঁচামেচির ঠেলায় পাড়ার লোক জড় হয়ে গেল। বললাম, তালা ঠাকুর বলে পার পেয়ে গেলে, না হলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে গ্রাম থেকে কোনো সালা বেরোতে পারতো না। সন্ন্যাসী আমার দিকে তটমট করে তাকিয়ে যাওয়ার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত। এর প্রতিফল হাতে নাতে পাবি। আমি অবাক হয়ে পুরোটা শুনছিলাম। তা বললাম, বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার। লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ হেসে বলল, আগে না ঠাকুর, তার আর আসতে সাহস হবে না। সন্ন্যাসী হলেও প্রাণীর মায়া তো আছে। মাধব ঘোষের সত্যি যত্নের কোনো তুলনা হয় না। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে, একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে একটু দূরে এসে নামিয়ে রাখলো। আমি তো লজ্জা পেয়েই বললাম, আবার দুধ কেন? থাক না এসব। আগে ওটুকু খান ঠাকুর, ব্রাহ্মণ সেবা করলে আমার একটু কল্যাণ হবে।
পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে তো ছাড়তে চায় না কিছুতেই। আমি প্রায় জোর করে চলে এলাম বলতে গেলে, কারণ আগেই বলেছি আমি দুটো ভাতের জন্য পথে বের হইনি। সরল মানুষের ঘাড়ে চেপে অকারণে অন্ন ধ্বংস করতে আমার খারাপ লাগে। এই পথে আবার কখনো এলে তার বাড়িতে আশ্রয় নেব, এ কথা দিয়ে আমি বেরিয়ে পড়লাম। দুপুরে একটা গঞ্জ মতো জায়গায় চিড়ে দই কিনে খাই, তারপর আবার হাঁটি। সারাদিনে প্রায় ওই মাইল 15-16 হেঁটে সন্ধ্যা নাগাদ এমন একটা জায়গায় এসে পৌঁছালাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি ছিল না। রুক্ষ প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট নদী তীর তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগোতে লাগলাম। তা ওই ধরো মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। যতদূর চোখ যায় শুধু পোড়া কাঠ, ছেঁড়া মাদুর, ভাঙা কলসি এইসবই পড়ে আছে। ঠিক এরই মাঝে ব্যাঘাত ঘটালো কিশোরী। কিশোরী বলে উঠল, ওই নির্জন স্থানে এত অন্ধকারে আপনার আপনার ভয় করছিল না? না, ভয় করবে কেন হে? শ্মশান অতি পবিত্র স্থান। সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়। তো শ্মশানে ভয় কিসের? তা যাই হোক, দাঁড়িয়ে চারিদিকটা দেখছি বুঝলে, হঠাৎ গম্ভীর গলায় পেছন থেকে কে যেন একটা বলে উঠল, এখানে কি চাই? সে যে কি ভয়ানক গলার স্বর তা তোমাদের কি বলি। লোহার ড্রামে পাথরকুচি ঢাললে যেমন শব্দ হতে পারে, ঠিক সেরকম। আমি খানিকটা চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, মুখময় অযত্ন বর্ধিত দাড়ি গভীর জঙ্গল, লম্বায় ওই আমার মাথা ছাড়িয়ে আর 1 হাত হবে, পরনে রক্তম্বর, পায়ে বাউল দেওয়া কাঠের পুরো খড়ম। কি দরকার এখানে? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম, আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি মাত্র। তা কোথায় যাওয়া হবে? কোথাও না, মানে? আসলে ঠিক নেই। সাধু কি বুঝলো জানি না, কিছুক্ষণ আবার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকলো। তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আয় আয় আমার সাথে। সেই ঘনায়মান অন্ধকারে আমি আর সাধু হাঁটতে লাগলাম। বেশ খানিকটা হাঁটবার পর দেখি একটা ওই গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ ঝুপড়ি মতো বানিয়েছে। তা আমি বললাম, এইখানে আপনি থাকেন? কেন, অসুবিধাটা কি এখানে?
সাধুর কথাবার্তা কেমন যেন লাগলো। আমি বললাম, না ওই অসুবিধা আর কি, তাই বলছিলাম। সাধু আমাকে ঝুবড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকে গেল। বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে আর বলল, নাও, খেয়ে নাও এগুলো। তা কি উদ্দেশ্যে বেরোনো হয়েছে বাড়ি থেকে? সাধু হওয়ার ইচ্ছা নাকি? আমি হাতে ফলটা নিয়ে বসে রইলাম। কোনো কথার উত্তর দিলাম না। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি? তারপর সাধু একটা কথা বলল, যা আমাকে আমাদের গ্রামের বটতলার সেই সাধিকাও বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, থেকে যা তুই আমার কাছে। বলা চলে আমি একটু ফাপড়েই পড়লাম। এই সাধুকে দেখে আমার তেমন ভক্তি টক্তি উদয় হয়নি, বরং কেমন যেন একটা অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকে চেলা করে নিতে চাইল দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনো কথায় কথায় শিষ্য করে বেড়ায় না। অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধাই বা কোথায়। সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি। বাজিয়ে দেখতে মনে হয় না খুব বেশি দোষ আছে। তা আমিও কিছু না ভেবেই বললাম, হ্যাঁ, আমি আপনার কাছে থাকতে পারি। বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি মানে কি ধরনের সাধনা? সে আছে, সময় হলেই জানাব। তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে। 2-4 দিন আস্তে আস্তে কেটে গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় কি সব সংগ্রহ করে আনে। বোধহয় নিজের সাধনার জিনিসপত্র। রাতে বসে অনেকক্ষণ ধরে মন্ত্র জপ করেন, অনেক রাতের খাওয়া দাওয়া শেষ করে। ক্রমে সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হলো, সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ছুলিয়ে এনে হাজির। ঝুবড়ি থেকে ছুরিয়ে এনে চড়ুইটার পেট চিরে নাড়ি ভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে পেটের মধ্যে ভরে দিল পাখিটার। আবারও ঝুবড়িটাতে ঢুকে দুখানা একই মাপের মাটির সরা এনে একটা মরা পাখিটা রেখে অন্যটা চাপা দিয়ে রাখলো। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরাই মুখে মুখে জুড়ে দিল। তা আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এইগুলো দিয়ে কি হবে? কাজ আছে, ও তুই বুঝবি না। তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল, আগুনে পোড়া তো এটা, 1 ঘন্টা ধরে পোড়াবি। এইভাবে 3 দিন 1 ঘন্টা করে পোড়াবি। নে ধর। রান্না শেষ করেছি, আগুন তখনও জ্বলছে। আমি কোনো কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। ঠিক এই সময় তিনি আবার বললেন, দ্রব্যগুণ, বুঝলি? দ্রব্যগুণ একটা বিরাট জিনিস, তুই মানিস? আগে নিজে প্রত্যক্ষ দেখিনি কোনোদিনও। গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি,
খেয়ে অসুখ সেরেও যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা ওই শুনতে পাওয়া যায়, যেমন বশীকরণ, অন্যান্য জিনিসপত্র, এইসব কখনো দেখিনি। দেখলাম আস্তে আস্তে সাধুর মুখে একটা হাসি ফুটে উঠেছে। বশীকরণ এমন কিছু কঠিন জিনিস নয়, ওর অনেক রকম উপায় আছে। বেশি জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার কি, একটা সোজা উপায় শিখিয়ে দিই, শোন, চেষ্টা করলে তুইও পারবি। আগে কি করতে হয় তার জন্য? যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে এই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বা হাতে ধরে ফেলতে হবে। সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ যা হোক কিছুর সাথে একটা মিশিয়ে খাওয়াতে পারলেই সেই লোক কুকুরের মতো তোর পায়ে পায়ে ঘুরবে। সেই জিনিস আছে আমার কাছে, দেখবি সেটা। এরপরেই ঝুবড়ি থেকে একটা শুকনো বট পাতা হাতে করে বেরিয়ে এলো এবং বলল, ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম এটা, থাক আমার কাছে, এর গুণ দেখিয়ে দেবো। তা দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি বসে বসে ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে। নাক, মুখ, চোখ সব শুধু একটা মানুষের মূর্তি। ওই দিনও অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, এ দিয়ে কি হবে? কাজ আছে, কাজ আছে। তা তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি। বুঝতে পারলে আর এক মুহূর্ত সেখানে থাকতাম না। আরও 3-4 দিন কাটলো। তা একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুটো এক জায়গায় জড়ো করছি। দেখি সাধু কাছে এসে বলল, তুই প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করিস? আগে বুঝতে পারলাম না ব্যাপারটা। প্রকৃতির অনেক রকম শক্তি আছে। যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলিতে আমাদের প্রাণ বাঁচে, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, বন্যা, দুর্ভিক্ষ, যুদ্ধ, এইগুলো হলো সংহারক শক্তি। এছাড়া নানা ধরনের অদৃশ্য, অদ্ভুত, মারাত্মক শক্তি আছে সাধনার দ্বারা যাদের জাগ্রত করা যায়। যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর, নিষ্ঠুর অপশক্তি। একবার জাগ্রত হলে কাজ শেষ না করা অবধি তার শান্তি নেই। আমার গা তো বেশ শিরশির করে উঠছিল। বললাম, আর যদি কাজ শেষ করতে না পারে, যদি বাধা পায়? সন্ন্যাসী সঙ্গে সঙ্গে নিজের চোখ বন্ধ করলো এবং বলল, বেতালকে বাধা দেওয়া খুব কঠিন, প্রায় অসম্ভব। কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকে নৃশংসভাবে হত্যা করে। এসব আগুন নিয়ে খেলা। সাধু একটু চুপ করে থেকে তারপর আবার বলা শুরু করলো, আজ রাতে তোকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো, ভয় পাবি না তো? প্রথমে ভাবলাম বলি, তারপর জিনিসপত্র, পোটলা সবকিছু গুছিয়ে নিজের মতো পালিয়ে যাই। কিন্তু কেমন যেন একটা আকর্ষণ কাজ করলো। বললাম, না, আপনি কি এরই সাধনা করেছিলেন?
সেদিন রাত যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো। জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল তার। সাধু সেই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো। তারপর সেটাকে কোমর অবধি মাটিতে পুঁতে দিল। তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি মন্ত্র পড়তে পড়তে পুতুলটায় চন্দনের ছিটে দিতে লাগলো। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুবড়িতে আগে থেকে একটা মরার খুলি দেখেছি। সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল, সেই বন্ধ সরাটা কোথায়? তা আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নগদি খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল। দেখলাম 3 দিন পরানো তো ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গেছে। সেই ছাই এক মুঠো নিয়ে মদ মেশালো সাধু। তারপর ঢক ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরে সাধুর একটা আশ্চর্য রকমের পরিবর্তন দেখতে পেলাম। সাধুর চোখ দুটো ছোট ছোট কোঠরে গিয়ে যেন দুটো বড় কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল, শুকনো কাঠগুলো দিয়ে একটা ধুনি কর। সাধুর কথা মতোই কাজ করলাম। ধুনি বেশ জ্বলে উঠলে সাধু রক্ত চন্দন দিয়ে ধুনির পুজো করলো। তারপর তামার কষায় গাওয়া ঘি, একটা জবা ফুল আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিতে লাগলো। ওম হ্রিং বেতালাহবনায় স্বাহা। ওম হ্রিং বেতালাহবনায় স্বাহা। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত কণ্ঠে হেসে উঠল। আর আমার মনে হলো সেই ধোঁয়ার অন্ধকারের ভেতরে ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে যে খুব পরিষ্কার ভাবে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখতে পেয়েছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি একটা বিশাল অপছায়া। ওই ওই হলো বেতাল। আমি বললাম, কোথায় গেল? এদিকে এদিকে সরে আয়, আমি আসল কথাটা তোকে এখনো বলিনি, আজ বলছি। আজ থেকে প্রায় 15-20 দিন আগে এখান থেকে মাইল 20 দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়ি রাতে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ, তাহলে ওই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল বটে? আমি কিছু বললাম না। সাধুই বলে চলল,
সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব তো দিল না, বরং আমায় অকথ্য অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সে অপমান আমার বুকে কাঁটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কা দিয়েছিল। কি করে ভুলে যাই সেই অপমান? আমার গায়ে হাত। বেশ, আমিও তোকে দেখাবো মাধব ঘোষ আমি কি। আপনি আপনি কি করবেন? করব কি, করেছি আমি। এই যে বেতাল জাগিয়ে পাঠালাম মাধবের বাড়িতে, এইবার সে বুঝবে কাকে সে অপমান করেছিল। কি হবে মাধব ঘোষের? আজ তার নিজের কিছুই হবে না। আজ তার বাড়িটা একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি। কালকে অমাবস্যা, কাল পূর্ণাহুতি দেব, হোম করব। এই যে নিম কাঠের পুতুলটা দেখছিস, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কালকে প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কালকে যাবে মাধব ঘোষের বাড়ি। আর তারপর পরশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠোনে বা আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু। কেউ কিচ্ছুটি টের পাবে না। রাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছিল। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ কখনোই ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে চলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল, কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি? আমার কেমন যেন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়। আপনি কুকর্মে লিপ্ত। জানলে আমি কখনোই আপনার সাথে থাকতাম না। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম, এ কি আপনি জানেন না? মূর্খ! কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই আর কি বুঝবি? থামুন, আপনার মতো নরকের কীটের কাছে আর নয়। আমি চললাম। আপনি থাকুন আপনার এই কুৎসিত সাধনা নিয়ে। ফনন করে হেঁটে সেই রাতেই রওনা দিলাম শ্মশান থেকে। পেছনের সাধু ডেকে বলল, যাচ্ছিস যা, কিন্তু শুনে যা। আজ পর্যন্ত আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো কেউ দেখেনি। মনে রাখিস কথাটা। অনেক দূরে চলে এসেছি, তখনও পেছন থেকে রাতের নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটা কেমন যেন ঝিমিয়ে আছে। ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাদ করে উঠল। না জানি বেতাল কাল রাতে কি করে গেছে। উঠোনে দাঁড়িয়েই ডাক দিলাম, মাধব, ও মাধব, বাড়ি আছো? ডাক শুনে মাধব ঘর থেকে বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাঁদ পেল। এগিয়ে এসে আমার পায়ের ধুলো নিয়ে বলল, ঠাকুর মশাই, আপনি এসেছেন? আমি যেন কেমন একটু বল পেলাম। ভগবান পাঠিয়েছে আপনাকে। দেখলাম মাধবের চোখ বসে গেছে, শুকনো মুখ। বললাম, কি হয়েছে? কোনো বিপদ আপদ হয়নি তো? আর বিপদ, গতকাল রাতে আমার দুটো গরু মারা গেল ঠাকুর মশাই। সে কি? তা গরু মারা গেল কি করে? তা কি করে বলি বলুন দেখি ঠাকুর মশাই। আশ্চর্য ব্যাপার, তখন অনেক রাত।
গোয়ালে কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো গরুগুলো ভয় পেয়ে ছটফট করছে। হঠাৎ দেখি রাঙি আর মাংলি দুটো মাটিতে শুয়ে ছটফট করছে। কি হলো কে জানে। ঠিক তখনই গায়ে লোক পাঠালাম পাশের গায়ে গোবর্দির জন্য। সে এলো বটে, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আজ সকালে দুটো গরু মারা গেল। মাধবের চোখ দিয়ে জল গড়াতে লাগলো। আজ আবার সকাল থেকে মেয়েটার গা জ্বরে ছুটে যাচ্ছে। সব তার ভালো লক্ষণ পথ নয় ঠাকুর মশাই। আপনি এলেন ভালোই হলো। ব্রাহ্মণ মানুষ, এই বাস করলে আমার ভয় কেটে যাবে। সবই বুঝলাম, কিন্তু আমার কি করার আছে তা কিছুই বুঝতে পারছি না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি এইমাত্র। একটু একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব বেশ করে ফলাহারের আয়োজন করে দিয়েছিল। ফলাহার করে আমার একটু বাগানে যাবার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গড় চেয়ে বাগানের দিকে চললাম। গড় হাতে ফিরছি, হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল। ঠিক কি রকম তা বোঝাতে পারবো না। যেন আমার খুব বড় একটা বিপদ আসছে, খুব কাছে এসে গিয়েছে সে বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে থেকে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎ আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এরকম হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে একটা আম গাছের কুড়ির কাছে কে যেন চুপটি করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধহয় ভয় পেয়ে চিৎকারি করে উঠতাম, কিন্তু ততক্ষণ যে দাঁড়িয়েছিল বেরিয়ে এলো। হ্যাঁ, তাকে আমি চিনতে পেরেছি। আমাদের গাঁয়ের সেই বটতলার সাধিকা, যিনি বলেছিলেন আমার বিপদ ঘনিয়ে এলেই আমাকে দেখা দেবেন। তাহলে সত্যি কি আজ আমার সেই বিপদের দিন এসেছে? দূর থেকেই আমি সাধিকাকে প্রণাম করলাম। তিনি হেসে হাত তুলে আমাকে আশীর্বাদ করল। তারপর হঠাৎ হঠাৎ কোথায় সেই সাধিকা? কেউ কোথাও নেই। আমি একা অন্ধকারের ঘর হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, তারপর আস্তে আস্তে ফিরে এলাম। ফিরে এসে মাধবকে ডেকে বললাম, দেখো, তোমার আর আমার দুজনেরই খুব বড় বিপদ। কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ হবে না মাধব। মোট কথা, আজ তুমি বা তোমার বাড়ির কেউ এই বাড়ির চৌকাটের বাইরে যাবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম জপ করো। আর হ্যাঁ, আমাকে 1 ঘটি জল এনে দাও তো, একটু দরকার আছে। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল। দৌড়ে 1 ঘটি জল এনে দিল সে। আমি সাধিকার দেওয়া গাত্রবন্ধনের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে ছিটিয়ে গণ্ডি কেটে দিলাম। অষ্টবজ্র করলাম এক অষ্টদেবতার পরে। অষ্টবজ্রের তেলে নিলাম শক্তির শক্তি ধরে। অগ্নিবাণ সৃষ্টি হল ব্রহ্মার দয়ায়। ওম ব্রহ্মদেবায়। ওং নারায়ণ পাতু নর শরীরং। ওং ঋষিকেশ পাতু মনমম। ওং বিষ্ণু পাতু প্রণামে।
ওং মাধব সর্বত্যম রক্ষাতি রক্ষাতি রক্ষাতি। আমি বুঝতে পেরেছিলাম বিপদ শুধু আমার নয়, মাধবেরও। কাপালিক আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবু সাবধানের মার নেই। সারা বাড়ির চারিদিকে গণ্ডি দিয়ে দিলাম। রাতে খাওয়া দাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, মাধব, তুমি আর আমি আজকের একসঙ্গেই থাকবো একটা ঘরে। বাকি বাড়ির লোকেদের তুমি ঘুমিয়ে পড়তে বলো। আগে ঠিক আছে, তাই বলছি। বেশ, এবার আমার সঙ্গে এসো তুমি। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মাটিতে। ওই যে খাটের পায়ার কাছটা, ওই খাটটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা রেখা টানো। নাও, শুরু করো এবার। আমি তোমার এই কাজের সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে পড়তে ঘুরছি। তুমি গৃহস্বামী, তোমাকেই এই কাজ করতে হবে মাধব, নইলে আমি করে দিতাম। অষ্টবজ্র করলাম এক অষ্টদেবতার পরে, অষ্টবজ্রের তেলে নিলাম শক্তির শক্তি ধরে। অগ্নিবাণ সৃষ্টি হল ব্রহ্মার দয়ায়। ওং ব্রহ্মদেবায়। ওং নারায়ণ পাতু নর শরীরং। ওং ঋষিকেশ পাতু মনমম। ওং বিষ্ণু পাতু প্রণামে। ওং মাধব সর্বত্যম রক্ষাতি রক্ষাতি রক্ষাতি। সেই গণ্ডির ভেতরে খাটে উঠে আমরা দুজনে বসে থাকলাম। সে কি ভয়ঙ্কর রাত, তোমাদের কি বলবো। আমার বুকের ভেতরে সেই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলেছে। কি যেন একটা ঘটলো বলে কেউ যেন আসছে। আমার পাশে চুপ করে বসে মাধব ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় আমবাগানটা কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কোনো হাওয়া নেই। তাহলে হলো কি করে? ক্রমে সেই হাওয়া যেন ঝড়ে পরিণত হতে লাগলো। সমস্ত আমবাগানটা যেন ভেঙে পড়বে। বাড়ির সমস্ত দরজা জানলা দরাম দরাম করে পড়তে শুরু করেছে। বাড়ির ভেতরে মেয়েরা ভয়ে শব্দ করে কেঁদে উঠছে। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবে না, কেউ বাইরে বেরোবে না, সবাই ভেতরে থাকো। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস এক হুঙ্কার কানে আসছে। মনে হচ্ছে কি যেন একটা ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢোকার, কিন্তু বারবার অদৃশ্য কিছুতে বাধা পেয়ে বারবার ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আবার শান্ত আমবাগান মৃদু হাওয়ায় বাড়ির কচি কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল সে যেন তার উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গেছে। আমার বুকের ভেতরে বিপদের ঘণ্টাটা হঠাৎ থেমে গেল। মাধব আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই মাধব, বেঁচে গেলাম বোধহয় এই যাত্রায়।
সেদিন রাতটা আমরা খাটে বসেই কাটিয়ে দিলাম। পরের দিন সকালে খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গেছে। আমি সকালেই বিদায় চেয়েছিলাম, কিন্তু মাধব কিছুতেই ছাড়ল না। খালি বলে, আপনার দয়াতে রক্ষা পেলাম ঠাকুরমশাই। বেঁধে রাখতে পারবো না জানি, কিন্তু এই বেলার থেকে যেতেই হবে আপনাকে ঠাকুর। থেকে ভালোই করেছিলাম, না হলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকেলে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে প্রায় ওই মাইল খানেক চলে এসেছি। দেখি ঘোড়ায় চড়ে এক দারোগাবাবু কোথায় যেন চলেছে, পেছনে দুজন পাগড়িওয়ালা সিপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন, আমি কি মনে হতে একজন সিপাইকে জিজ্ঞাসা করলাম, কোথায় চলেছ বাপু? সিপাইটা বলল, সামনে বিরামখালিতে একটা শ্মশান আছে, ওখানেই যাচ্ছি। চেনেন আপনি? ওখানে আসলে ওই একটা শ্মশানে কাপালিক থাকতো, সে কিভাবে খুন হয়েছে ওটাই দেখতে যাচ্ছি। ধরা গলায় বললাম, খুন হয়েছে? বোঝা গেল কি করে? মাথাটা নাকি একেবারে মুচড়ে কেউ ছিঁড়ে ফেলেছে। খুব ভয়ঙ্কর ভাবে মারা গেছে তিনি বললেন। আমি তখন সব বুঝতে পেরেছি। কাপালিকি তো বলেছিল বেতাল বাঁধা পেলে ফিরে গিয়ে যে যা গিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর এক মৃত্যু! একবার তাদের সাথে গিয়ে মৃতদেহটা দেখে আসবার খুব ইচ্ছা হয়েছিল। পরে সেই ইচ্ছা দমন করি মনে মনে আমাদের গ্রামে দেখা সেই সাধিকার উদ্দেশ্যে প্রণাম করে আবার রওনা দিলাম। এরপরেই গল্প শেষ করে তারানাথ বলল, কি হে, কি রকম শুনলে গল্প? আমি তো বললামই, আরে ঠাকুরমশাই কি সুন্দর একটা গল্প বললেন বলুন তো। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, কি বলো, বিশ্বাস টিশ্বাস হলো নাকি? সে কথার কিশোরী কোনো জবাব দিল না। সেই দিনটা বেশ হাসতে খেলতেই আমাদের কাটলো। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আরও কিছু নতুন গল্প নিয়ে।